নমস্কার বন্ধুরা, সুবচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী সমগ্র থেকে একটি একটি করে কাহিনী। কাহিনী সমগ্রটির নাম পায়ের তলায় সর্ষে। আজকের কাহিনী পরিব্রাজক তুমি কোথায়? পরিব্রাজক তুমি কোথায়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাসে একজন বুড়ো মানুষের চরিত্র ছিল, যে লোকটি নদিয়া আর যশোহর জেলার সীমান্তে একটি গাছের নিচে এসে অভিভূত হয়ে পড়েছিলেন। দুটো আলাদা জেলা ওখানে মিশেছে। সেই বিশেষ রেখার উপর দাঁড়াবার উপলব্ধি ওই বৃদ্ধকে আত্মহারা করে। বৃদ্ধ জীবনে এমন আনন্দ খুব কম পেয়েছেন। অথচ কিছুই তো না, দুটো জেলার আলাদা সীমারেখা তো নেহাত খাতাপত্রে চলে, অথবা চালের কর্ডনিং এর সময় পুলিশের পাহারায়। এছাড়া কি এমন আলাদা? তবুও ওই বৃদ্ধ প্রগাঢ় পৌরত্বে পৌঁছে সংসারের সব দায়িত্ব ঠিক ঠিকভাবে মিটিয়ে পদব্রজে ভ্রমণে বেরিয়েছিলেন। এই গ্রাম ও গ্রাম, এক জেলা থেকে আরেক জেলা, এতেই তিনি পেয়েছিলেন অপরিসীম আনন্দ, বৈচিত্র্যের পরমাকাঙ্ক্ষিত সুস্বাদ। বিভূতিভূষণের সেই বৃদ্ধটিকে আমি ছেলেবেলা থেকে ভালোবাসি। নাম মনে নেই, একটি মার্কিন উপন্যাসে পড়েছিলাম ট্রিলিং নামে একজন বিপত্নিক চাষির সংসারে সবচেয়ে প্রিয় ছিল তার কালো ধূসর ঘোড়াটি। বিয়ের পর তার বউয়ের বাবা ওই ঘোড়াটি তাকে দিয়েছিল। বিয়ের 6 মাস বাদেই ট্রিলিং এর বউ মরে যায়। তখন থেকে ওই ঘোড়াটিই ছিল তার একমাত্র সচিব সখা। সকালবেলা ঘোড়াটা এসে ট্রিলিং এর মুখের ওপর গরম নিঃশ্বাস ফেলে তার ঘুম ভাঙাতো। বিকেল বেলা সেই ঘোড়ার পিঠে চেপে সূর্যাস্তের শোভা দেখত ট্রিলিং। রাত্রিবেলা চাঁদের আলোয় হেলান দিয়ে স্যাক্সোফোন বাজিয়ে যখন গান করত সে, তখনও একমাত্র শ্রোতা সেই ঘোড়া। এরকম ভাবে 8 বছর কাটার পর একদিন ট্রিলিং এর খুব জ্বর হয়েছে। ঘোড়াটা বিশ্বস্ত নার্সের মতন মাথার কাছে বসে থেকে বড় বড় নিঃশ্বাস ফেলে ট্রিলিংকে বাতাস দিয়েছে। তারপর বিকেলের দিকে একটু বেরিয়েছে নিজের ক্ষুধার অন্ন জোগাড় করতে। একটু পরেই একটা বন্দুকের শব্দ। আশঙ্কায় টলতে টলতে বেরিয়ে এসে ট্রিলিং দেখলো তার বাড়ি থেকে অদূরই মাঠের মধ্যে হাত পা ছড়িয়ে শুয়ে আছে ঘোড়াটা। ট্রিলিং যখন তার কাছে পৌঁছলো তখনও সে মরেনি। বিশাল চোখ মেলে ট্রিলিং এর দিকে চেয়ে থাকতে থাকতে সে মরে গেল। ট্রিলিং কখনো জানতে পারেনি কে বা কেন তার ঘোড়াটাকে মারলো। হয়তো কোনো প্রতিবেশী র্যাঞ্চার, কিংবা কোনো আইটেল নেহাত কৌতুকের বশেই তাক পরীক্ষার জন্য গুলি ছুড়েছে, কিংবা অন্য কিছু। ট্রিলিং ভাবতেও পারে না। ট্রিলিং লোকটা ছিল নিরীহ ধরনের। প্রতিশোধ বা আততায়ীকে খোঁজার চেষ্টা ছেড়ে পরদিন সে তার বাড়ি জমি বিক্রি করে দিয়ে ক্যান্সাস ছেড়ে বেরিয়ে পড়ে। এই প্রথম সে তার জন্মস্থান ছেড়ে বাইরে যায়। ট্রিলিং এর উদ্দেশ্য ছিল যে দিকে দু চোখ যায় সেই দিকে হাঁটতে থাকবে, কোথাও থামবে না, যতদিন না সে তার লিটল রকের মতো ঠিক ওই রকম আরেকটি কালো ধূসর ঘোড়া খুঁজে পায়। হাঁটতে হাঁটতে বহু মাস বছর কেটে যায়। ট্রিলিং এর টাকা পয়সা ফুরিয়েছে ইতিমধ্যে। এখন সে স্যাক্সাফোন বাজিয়ে গান গেয়ে গ্রাসাচ্ছাদন জোগাড় করে। ঘোড়া খোঁজার কথা আর ট্রিলিং এর মনে নেই। একটা প্রদেশ সে পায়ে হেঁটে পেরোচ্ছে, দেখছে প্রকৃতির বৈচিত্র্যের সমারোহ, নানা ধরনের মানুষ, নানা ধরনের সুখ দুঃখ। সে নিজে ছিল চাষা। সল্ট লেকে এসে দেখলো সেখানে নুনের মরুভূমি। নেভাডা যাওয়ার পথে যত দূরে চোখ যায় ধু ধু করছে জমি, কিন্তু সেখানের মাটিও মাটি নয়, বালিও নয়, গুঁড়ো গুঁড়ো নুন। ট্রিলিং অভিভূত হয়ে ভাবলো পৃথিবীতে এমনও আছে। বাড়ি থেকে না বেরোলে তো
জানতে পারতুম না। গ্র্যান্ড ক্যানিয়নের প্রপাতের সামনে সে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিল বহুক্ষণ। তারপর টুপি খুলে ঈশ্বরের উদ্দেশ্যে বলেছিল, ঈশ্বর, তুমি আমায় মনুষ্য জন্ম দিয়ে ধন্য করেছ। এইভাবে ঘুরতে ঘুরতে ট্রিলিং একদিন এসে পৌঁছলো টেক্সাসে। সেটা তো ঘোড়ারই রাজ্য। দেখলো সেখানে তার লিটল রকির মতো বহু একটি ঘোড়া। ট্রিলিং এর টাকা পয়সা সব ফুরিয়ে গিয়েছিল, কিন্তু তার বুকের ক্রুশ চিহ্নটা ছিল সোনার। সেটাকে বিক্রি করে দিয়ে সে কালো ধূসর একটা ঘোড়া কিনল। সেই ঘোড়ার আকৃতি, হাবভাব সবই লিটল রকের মতো। অল্পক্ষণের মধ্যেই ট্রিলিং এর সঙ্গে তার বেশ ভাবও হয়ে গেল। কিন্তু ট্রিলিং দেখলো ঘোড়ার পিঠে চড়ে যেতে আর তার ভালো লাগছে না। হেঁটে হেঁটে ভ্রমণ করাই তার অভ্যেস হয়ে গেছে। ঘোড়া বড় তাড়াতাড়ি যায়। তখন ট্রিলিং ঘোড়াটাকে পাশে নিয়ে হেঁটে হেঁটেই ভ্রমণ শুরু করলো। ঘোড়াটা যেন তার বাহন নয়, বন্ধু। ঘুরতে ঘুরতে ট্রিলিং এসে পৌঁছলো প্রশান্ত মহাসাগরের পারে। এর আগে সে সমুদ্র দেখেনি। বন্দরের একদল মানুষের মুখে শুনলো তারা ব্রাজিল যাচ্ছে। ব্রাজিল এক অদ্ভুত অন্যরকম দেশ। শুনেই ব্রাজিলে ভ্রমণ করার ইচ্ছে তীব্র হয়ে উঠল ট্রিলিং এর। কিন্তু কি করে যাবে? ঘোড়াটা আগের ঘোড়ার মতোই তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে। এখন ঘোড়াটা আগের মতো রইলেও ট্রিলিং অন্যরকম হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত অত আদরের ঘোড়াটিকেও ট্রিলিং বিক্রি করে দিল ব্রাজিলে যাবার টিকিট কাটার জন্য। বইটির লেখকের কথা আমার মনে নেই, কিন্তু ট্রিলিং এর চরিত্র আমার দীর্ঘদিন মনে ছিল। সুদূর আফ্রিকা থেকে ইবন বতুতা এসেছিলেন বাংলাদেশে। 7 গাঁয়ের পথ দিয়ে বাংলাদেশে ঢুকে তিনি অবাক। এই কোন দেশ? এর যেখানে সেখানে নদী, নদী ভরা নৌকো। নৌকোগুলি পরস্পরকে অতিক্রম করার সময় ডঙ্কা বাজায়। গানের মতো সুরেলা ভাষায় কথা বলে এর জনপদের মানুষ। কি গাঢ় সবুজ এখানকার গাছপালা, লেবুর গন্ধ ভরা এখানকার বাতাস। এরকম দেশও আছে পৃথিবীতে, যেখানে জীবনযাপনের জন্য প্রায় পয়সা খরচ করতে হয় না বললেই চলে। ইবন বতুতা লিখেছেন, তখন মোট 3 জনের পুরো 1 বছরের খাবার খরচ লাগতো সর্বসমেত 7 টাকা। এখানে 1 মণ ঘিয়ের দাম 1 টাকা 7 আনা, 1 মণ চালের দাম 7 পয়সা, একটি দুগ্ধবতী গরুর দাম 3 টাকা, একটি নারীর দাম 10 টাকা। ইবন বতুতা নিজের জন্য 10 টাকা দিয়ে আশুরা নামে একটি পরম রূপসী মেয়ে কিনলেন। ওর সঙ্গী কিনলেন লুলু নামে একটি কৃতদাস 20 টাকায়। এত দেশ ঘুরে ইবন বতুতার ভ্রমণ সার্থক। সময় চতুর্দশ শতাব্দী। তখনকার সস্তা বাজারের জন্য আমার কৌতূহল নয়, ভাবতে অবাক লেগেছিল সেই আফ্রিকা থেকে একজন পর্যটক এসেছিলেন এত দূরের বাংলাদেশে, অধিকাংশ পথ পায়ে হেঁটে। শ্রীহট্টের একজন ফকিরকে দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল ইবন বতুতার। ফকিরের নাম শেখ জালাল উদ্দিন। শ্রীহট্টের কাছে এক পাহাড়ে তার বাস। ফকিরের দীর্ঘ শীর্ণ দেহ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি দাঁড়িয়ে থেকে তপস্যা করেন, কিছু না খেয়ে, এইরকম 10 দিন। তারপর একাদশ দিনের দিন সামান্য দুধ খেয়ে উপবাস ভঙ্গ। ফকির অলৌকিক শক্তি সম্পন্ন। তিনি হাওয়ায় উঠতে পারেন। তিনি প্রত্যেক দিন ভোরবেলা অদৃশ্য হয়ে হাওয়ায় উড়ে গিয়ে শ্রীহট্ট থেকে চলে যেতেন মক্কায়। সেখান থেকে নামাজ সেরে আবার সূর্যোদয়ের সময় ফিরে আসতেন। ইবন বতুতা নিজে শ্রীহট্টে পৌঁছে ফকিরের গুহায় আশ্রয় নিলেন এবং ওই অলৌকিক ব্যাপার প্রত্যক্ষ করলেন।
অনেকক্ষণ অনাবৃত পদে পাষাণময় বন্ধুর পথে বিচরণ করিতে করিতে পা ক্ষত বিক্ষত হইয়াছিল। এখন শুষ্ক প্রায় কর্দমের উপর দিয়া চলিতে বেশ আরাম বোধ হইতে লাগিল। পথ কোথাও রুক্ষ কঠিন, কোথাও নরম মসৃণ, তাতেই যা কখনো কষ্ট, কখনো আরাম। নিজের আরামের ব্যবস্থা করার কোনো চেষ্টাই নেই, কেননা বিশেষ লক্ষণীয় লেখকের খালি পা। শরৎচন্দ্র শাস্ত্রীর দক্ষিণা পথ ভ্রমণ পড়েছিলাম। কাশীর টোল ছেড়ে শাস্ত্রী মশাই পরিভ্রমণে বেরিয়েছিলেন। শুধু খালি পা নয়, মস্তকে ক্ষুদ্র টিকি আর অঙ্গে উত্তরীয়। কিন্তু বাঙালি তো, তাই একটি আরামের ব্যাপারে খুব সজাগ। উজ্জয়িনীতে শেঠের বাড়িতে হাজির হয়েই বলেছিলেন, আমরা রুটি খাই না, অন্ন আহার করিয়া থাকি, কিন্তু রান্না তো নিজেকেই করতে হবে। উনুনটা সদ্য তৈরি করা উনুনটি ভিজে, কিছুতেই ধরতে চাইছে না। ভলকে ভলকে শুধু ধোঁয়া বেরোচ্ছে, চোখের জলে নাকের জলে এক। তবু শাস্ত্রী মশাই অসীম অধ্যাবসায়ে উনুনে হাওয়া করতে লাগলেন, তাতে আরো বেশি ধোঁয়া। এসব উনুন ধরানো মেয়েদের কাজ, কিন্তু শেঠ গিন্নিকে কিছু বলতে সাহস হয় না, কারণ শেঠের বয়স 50-এর বেশি হলেও তার গৃহিণীর বয়স 25-26। শেঠের পরনে ময়লা কাপড়, সে নিজেই সব কাজকর্ম করে, আর শেঠ গৃহিণী কেবল সর্বদা 2-4খানি স্বর্ণালঙ্কার ও রঙিন সূক্ষ্ম বসন ও আংরাখায় দেহ আবৃত্ত করিয়া বারান্দায় বেড়াইয়া থাকে। একে উনুন ধরাতে বলা যায় না। তাছাড়া শেঠ গৃহিণী একটি হাসির ফোয়ারা। উনুনের ধোঁয়ার মতোই তার মুখে সব সময় গল গল করে হাসি বেরোচ্ছে। তারপর কি হলো? শেঠ গৃহিণীর হঠাৎ উনুন ধরিয়ে দেওয়ার ইচ্ছে হলো। তিনি গজেন্দ্র গমনে উনুন পর্যন্ত এসে পৌঁছবার আগেই দপ করে উনুনের আগুন জ্বলে উঠল। তখন হাসিতে সারা শরীর দুলিয়ে শেঠ গৃহিণী বলল, দেখলে তো মহারাজ, তোমার এক ডাকাডাকিতেও আগুন এলো না, শুধু ধোঁয়াই পাঠাচ্ছিল বারবার, আর আমাকে দেখা মাত্রই আগুন জ্বলে উঠল। এর উত্তরে আর শাস্ত্রী মশাই কি বা বলবেন? তিনি যুক্তি দেখিয়েছেন, চতুষ্পাঠীর ছাত্রদের মধ্যেও অনেক রসিক আছেন, দুর্ভাগ্যক্রমে আমি ওই বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ। সুতরাং শেঠনীর হাসি অগ্রাহ্য করে শাস্ত্রী মশাই আলু, মুগের ডাল সিদ্ধ, আতপান্ন পাক করিয়া গব্যঘৃত, লেবুর চাটনি ও দুগ্ধের দ্বারা ভোজন শেষ করিলেন। উজ্জয়িনীর মহাকাল মন্দিরের সামনে প্রণত সেই পর্যটক ব্রাহ্মণের মূর্তি আমি আজও স্পষ্ট দেখতে পাই। অনেক কাজ আমরা নিজেরা করি না, করতে পারি না, কিন্তু অন্য কেউ করছে জানলে বড় ভালো লাগে। ছেলেবেলা থেকে কত ভ্রমণ কাহিনী পড়েছি, সবচেয়ে ভালো লাগে আমার পায়ে হেঁটে উদ্দেশ্যহীন ভ্রমণ। ছেলেবেলায় বোধহয় সবাই মনে মনে একবার অন্তত ভাবে কোনোদিন সে তেপান্তরের মাঠ পাড়ি দেবে। পথিক শুনলেই মনে হয় একজন নিঃসঙ্গ মানুষ কোথায় কোনো অজানা রাস্তায় আসন্ন গোধূলিতে অন্য মনে হেঁটে চলেছে। পরিব্রাজক কথাটা শুনলেই মনে হয় তার কোনো গন্তব্য নেই, সে যে কোনো জায়গায় যেতে পারে। এক সময় কি যে কোনো বালকই ভাবেনি যে কোনো একদিন সে নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়বে? বাল্য বয়সে সে রামমোহন রায়ের জীবনী পড়েছে। পায়ে হেঁটে রামমোহন রায় তিব্বতে চলে গিয়েছিলেন, সেও কি রামমোহন রায়ের সঙ্গে তিব্বতে যায়নি? তারপর সেই সব বালকেরা ক্রমশ বড় হয়ে উঠেছে, শিক্ষা সমাপ্ত করে ক্রমশ ভদ্র, সভ্য ও যুক্তিবাদী হয়ে উঠেছে।
পোশাক পরিচ্ছদ নিখুঁত না হলে চলে না, কথাবার্তা যথোপযুক্ত, বিনা উদ্দেশ্যে কোনো কাজ করার প্রশ্নই নেই তখন। সুতরাং তখন উদ্দেশ্যহীন পথে পরিব্রাজক হয়ে কে বা আর বেরোতে পারে? তখন সেলসম্যান হয়ে বা অফিসের কাজে যেতে হয় নাগপুর বা কানপুর, কিংবা বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে শিলং পাহাড়, কিংবা বয়স্ক হয়ে ওঠার প্রধান লক্ষণই হলো জমি কেনা কিংবা বাড়ি কেনার চেষ্টা, অর্থাৎ বাড়ি কেনা, স্থাবরের অধীশ্বর হওয়া। শুধুই পথকে ভালোবেসে কে আর পথে বেরিয়ে পড়তে পারে? অনেকেই পারে না, যেমন আমি পারি না। তবু কি মনে মনে কল্পনা করতে ইচ্ছে হয় না পৃথিবীর পথে পথে এখনো পরিব্রাজকরা ঘুরছে? নাকি সবাই ভদ্র, সভ্য এবং যুক্তিবাদী হয়ে গেল, আর কেউ অনাসক্ত পরিব্রাজক নেই? ভাবতে আমার ভয় হয়। কালচারাল ডেলিগেশন, বাণিজ্যিক মিশন, ছুটি কাটানো বা স্বাস্থ্যোদ্ধারের জন্য ভ্রমণ, ভ্রমণ কাহিনী লেখা বা উপন্যাসের উপকরণ খোঁজার জন্য ঘুরে বেড়ানো, এগুলো অবশ্যই বেড়ে যাচ্ছে। কিন্তু শুধু পথের প্রেমিক কোনো পরিব্রাজককে চোখে দেখতেই পাওয়া যাচ্ছে না আর। মনে পড়ে পৃথিবী যত বেশি স্বাধীন হচ্ছে ততই ছোট হয়ে যাচ্ছে পৃথিবী। এখন পথের বাঁকে বাঁকে ভিসা, পাসপোর্ট আর রিজার্ভ ব্যাংক ডিক্লারেশন, দুই সহোদরা দেশেরও একদিক থেকে অন্যদিকে যাওয়া যাবে না। ভাবতে ভয় হয় যে পরিব্রাজক হয়তো এসে দাঁড়িয়েছেন কোনো এক অজানা দেশের সীমান্তে। অমনি সীমান্ত প্রহরী বৃন্দ এসে বলবেন, কি চাই হে তোমার? পরিব্রাজক উদাস ভাবে উত্তর দিলেন, আমি কিছু চাই না, শুধু পথ অতিক্রম করে যেতে চাই। কিছুই চাই না, এই কথাটাই যে এই বস্তুবাদী পৃথিবীতে সন্দেহজনক। এক প্রহরী তখন নিশ্চিত চোখ মোটকে অপর প্রহরীকে বলবে, এ বেটা নিশ্চয়ই ছদ্মবেশী স্পাই, ভালোই নিখুঁত ছদ্মবেশ ধরেছে। তখন পরিব্রাজকের কাঁধে এসে পড়বে তাদের নোংরা হাত। ভাবতে আমি শিউরে উঠি। না, একজন না একজন পরিব্রাজক আমাদের সব সময় চাই। আমরা যারা ধরা বাঁধা জীবনে আছি, প্রতিদিন প্রায় একই পথ হেঁটে বেঁচে আছি, বাসস্থান, কর্মস্থান আর বান্ধব গৃহ একই ছক বাঁধা পথে, আমরা মাঝে মাঝে স্বপ্নে অন্তত দেখতে চাই কোথাও কোনো অজ্ঞাত জনপদে, রুক্ষ পাহাড়ি পথে, রহস্যময় অরণ্যের মধ্য দিয়ে একজন ছন্নছাড়া পরিব্রাজক আপন মনে হেঁটে চলেছে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের ভ্রমণ কাহিনী। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকমই অনেক কাহিনী শুনতে হলে আমার চ্যানেলের প্লেলিস্টে যাবেন। এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে গেলেই প্লেলিস্ট পাবেন। প্লেলিস্টে সমস্ত বিভাগ অনুযায়ী সমস্ত গল্প আলাদা আলাদা করে সাজানো আছে আপনাদেরই জন্য, সেগুলি শুনুন। আর যদি পায়ের তলার সর্ষের সমস্ত গল্পগুলি শুনতে চান, তাহলে পায়ের তলার সর্ষে হেডিং এ ক্লিক করুন। তাহলেই পেয়ে যাবেন আজ পর্যন্ত পড়া বাকি 18টি গল্প। আজকে পড়লাম 19তম গল্পটি, অর্থাৎ 19তম গল্প। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।